শতবর্ষে তৃপ্তিবৃত্ত এই বিষয়ে ঠিক আমরা সেমিনার শব্দটা আমরা সে অর্থে রাখিনি, আমরা লিখেছি আড্ডা। আমরা সেই আলোচনাটা আমরা শুরু করবো আড্ডার মধ্যে দিয়ে। আমি এক এক করে বক্তাদের ডেকে নেব। ওটা কিন্তু ওইদিকে তৃপ্তি মিত্র 25 অক্টোবর ঠাকুরগা বাংলাদেশ অঞ্চলে লাগোয়া আমাদের নর্থ বেঙ্গলের জন্ম। বাবা আশুতোষ ভাদুরী, মা সেই সময় স্বদেশীদের সঙ্গে মায়ের যাতায়াত ছিল, স্বদেশী আন্দোলনের সঙ্গে। তৃপ্তি ভাদুরী কোনোদিন অভিনেত্রী হবেন এই ভাবনা তৃপ্তি ভাদুরীর মধ্যে কখনো ছিল, কখনো ভাবেননি। মঞ্চে উল্টোটা ভাবতেন যে সমাজসেবী হব, ডাক্তার হব, এই জাতীয়। অর্থাৎ তার ভাবনা ছিলই না এই কাজের মধ্যে, কিন্তু একটা পরিমণ্ডল ছিল। পরিমণ্ডল কেমন? জামাইবাবু আমরা জানি, বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য, এই বিখ্যাত কবি অরুণ, দাদা মাস্তত দাদা বিজন ভট্টাচার্য, সত্যেন্দ্রনাথ মজুমদার মামা। অর্থাৎ শিল্পের পরিবেশে দিদি, তার প্রথম অভিনয় হচ্ছে দিদি জোর করে তাকে সিরাজদৌল্লা নাটকে, একটা ঘরোয়া পরিবেশে নাটক হবে, সেখানে সিরাজদৌল্লা নাটকে সিরাজদৌল্লা করার জন্য দিদি জোর করে সেটা যা করতে বলেছে, যা বলতে বলেছে তাই করে দিয়েছে। এইটা তার চলা শুরু। তার সেখান থেকে তার ভালোবাসা। আসলে তার যাত্রাপথ হচ্ছে গণনাট্য থেকে বহুরূপী। পরবর্তীকালে নিজে একটি দল করেছিলেন, বহুরূপী ছেড়ে দিয়ে নিজে একটি দল করেছিলেন। এই হচ্ছে যাত্রাপথ। এই যাত্রাপথের পথ, যে এই পথের মাঝে আরো একটা মাধ্যমের সঙ্গে দীর্ঘ কাজ করেছেন, সেটা হচ্ছে চলচ্চিত্র মাধ্যম, এবং পুরস্কৃত হয়েছে। কিন্তু সবসময় ওই মাটির মানুষের কাজ করতেই তিনি ভালোবাসতেন। তার ভালোবাসাটা এমন একটা জায়গায় চলে গেছে, আজকে সেই মানুষদের নেই। সেই মানুষকে নিয়েই আমাদের আলোচনা বা এই ভাব বিনিময়, কথা বিনিময় চলবে। এটা আমাকে একটা বিপদ, কারণ এখানে যে মানুষগুলো রয়েছেন তারা একভাবে তৃপ্তিমিত্রকে দেখেছেন, মানে তারা তৃপ্তিমিত্রকে সশরীরে দেখেছেন। সেই সময়টাতে থেকে যে যেই সময় তিনি কাজ করছেন, সেই সময়টাকে তারা পেয়েছেন খানিকটা। তার সঙ্গে পড়াশোনা হ্যান এগুলো তো আছে। আমার সমস্যাটা হচ্ছে আমি তার অনেক পরে জন্মেছি। তৃপ্তিমিত্রকে সরাসরি আমি মঞ্চে তো দেখিনি। আমাদের কাছে, আমার প্রজন্মের কাছে তৃপ্তিমিত্র খানিক ছবি, খানিক ভিডিও, মোবাইলে দেখি মাঝে মধ্যে, কিছু স্বর, এবং সেটাও যন্ত্রের মাধ্যমে আসে বলে আমরা প্রকৃত স্বরটাকে বুঝি না। যেমন রবীন্দ্রনাথের স্বর আমরা যেটা এখন শুনি, মানে ওটা রবীন্দ্রনাথের স্বর নয়, কারণ তখন যে রেকর্ডিং পদ্ধতি ছিল সেটা এত খারাপ, ওই রকম একটা স্বর আমরা শুনতে পাই। মানে স্মৃতিচারণায় বহু মানুষের যে রবীন্দ্রনাথের স্বর নাকি ছিল একদম অস্বাভাবিক গম্ভীর ছিল। গম্ভীর শুধু না, তার মানে মোহিত করে দিতেন, এত ভালো গাইতেন। কিন্তু
সেটা যখন আমরা শুনি আমাদের খুব বিরক্ত লাগে যে এইটা কি এত বড়। এবার ব্যাপারটা তৃপ্তি মিত্রকে যখন আমরা দেখি না, মানে উনি এই করেছেন সেই করেছেন তাই করেছেন, এইভাবে দেখে আমাদের কাছে পুরোটা পরিষ্কার হয় না। বরং আমি যেভাবে দেখেছি অনেকটা বেশি, সেটা হচ্ছে তার লেখা শব্দের উপর। তার নাটকগুলো আমার খুব সন্দেহ আছে তার নাটকগুলো কারা কারা পড়েছে। ছদ্মনামে করতেন, নাটক লিখতেন বলি ছদ্মনামে। বিদ্রোহী বলি থেকে বিদ্রোহিনী বোধ শেষ নাটক, শেষ শেষ নাটক। নাটক। বলি প্রথম, বলি প্রথম। থেকে বলি, বিদ্রোহী, তারপর ইঁদুর, ইঁদুর, তারপরে তারপর- বিদ্রোহী। হ্যাঁ বিদ্রোহী শেষ না, তার শেষ মাঝখানে নাটক। দুটো 6টা নাটক, দুটো তিনটেই খুব Popular. পপুলার নাটক। কিন্তু নিজের নামে লিখতেন না, ছদ্মনামে লিখতেন। কিন্তু আমরা নাটকগুলো কিন্তু কোনোদিন পড়ে, এমনিতে নাটক পড়ার অভ্যাস আমাদের কম, নাটকগুলো আমরা পড়ে দেখি। আসলে আমাদের সমস্যা হচ্ছে আমরা না উদযাপন করতে ভালোবাসি, যাপন করতে একেবারে পছন্দ করি। এটা হয়তো আমাদের প্রজন্মের সমস্যা। এই যে তৃপ্তি মিত্রের জন্ম শতবর্ষ আমরা পালন করব ধুমধাম করে, কালকে আমরা ভুলে যাব। আমার এক বন্ধু আসানসোল উড়ানের পরিচালক সুমিত একদিন একটা আলোচনা বলছিল যে আমরা যদি ক্যালেন্ডারে খেয়াল করি, আমাদের ছুটি শুরু হয় ক্যালেন্ডারে 12ই জানুয়ারি থেকে, শেষ হয় 25শে ডিসেম্বরে। এই যে ছুটির লিস্টটা, একটিও কোনো মহিলার জন্মদিন বা মৃত্যুদিন উপলক্ষে ছুটি, সবকটা কিন্তু পুরুষ কেন্দ্রিক, পুরুষদের জন্ম মৃত্যু। আমরা কিন্তু কোনোদিন খেয়ালই করিনি। ও আমাকে একদিন খেয়াল করিয়ে দিল, যেহেতু সমাজ তত্ত্ব নিয়ে কাজ করে। সুমিতকে সিদ্ধার্থ চেনো তো? চিনি। হ্যাঁ। তো আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাও তৃপ্তি মিত্র করে, আমরা সৌম্য মিত্রকে দিয়ে তৃপ্তি মিত্রকে দেখি, দেখতে চাই, চেষ্টা করি। কিন্তু যদি খেয়াল করি, তৃপ্তি মিত্রের প্রথম নাটক, মানে সে অর্থে তিনি যে নাটকটিকে প্রথম কি বলবো, তার সিরিয়াস থিয়েটারে আসা, সেটা হচ্ছে আগুন, তারপর নবান্ন। এই যে আগুন, নবান্ন, এই নাটকগুলোর মধ্যে আমাদের ভাবতে হবে সেই সময়টা ওই গণনাট্যে আসা এবং কাজ করতে একটি ওই 16-17 বছরের মেয়ের কি পরিমাণ মানসিক দৃঢ়তা থাকলে ওই কাজটা তার পক্ষে করা সম্ভব। মাঝখানে বলছি এটা হয়েছিল কারণ 1943 50-এর মন্বন্তর দুর্ভিক্ষ, তৃপ্তি মিত্র কিন্তু এই ক্রুয়েল কিচেন যেটাকে আমরা বলি লঙ্গরখানা, সেখানে তিনি কিন্তু এইটাই আসতে চাইছিলাম যে ওই যে থিয়েটার শুধুমাত্র ওই মঞ্চে হয় না, মঞ্চে হয় না, থিয়েটার শুধুমাত্র মঞ্চে হয় না। আমরা ওই এন্ড প্রোডাক্টটা দেখি, এন্ড প্রোডাক্টটা, ওটা তো একটা প্রোডাক্ট, আমরা এটা বানাই আলটিমেট। কালকে আমি একটা থিয়েটার এখানে করেছি, সেটা এন্ড প্রোডাক্ট, কিন্তু আসলে থিয়েটারের জন্ম হয়তো তার অনেক আগে। এইবার এই যে তৈরি হওয়াটা, এইটা খুব ইন্টারেস্টিং আমার কাছে, তৃপ্তি মিত্রের পুরো জার্নিটা। তিনি একই সঙ্গে যদি আমরা খেয়াল করি, তিনি গণনাট্য করছেন, গণনাট্য থেকে বেরিয়ে আসছেন, দেখবেন যদি গণনাট্য থেকে নবনাট্যে যে যাওয়া, এই যে পিরিয়ডটা, এইটাতে আমরা সবচেয়ে বেশি আলোচনা করি কাদের নিয়ে? সৌম্য মিত্রকে নিয়ে, বিজন ভট্টাচার্যকে নিয়ে, উৎপল দত্তকে নিয়ে, এনারা নিয়ে। আরে না, আমরা তৃপ্তি মিত্রকে কিন্তু জাস্ট বাদ দিয়ে দিয়েছি আমাদের ইতিহাস থেকে, একদম ঠিক, ইতিহাস থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি। মানে এটা না, মানে খুব স্বাভাবিকভাবে এসেছে, মানে আমরা খুব ইচ্ছে করে বাদ দিয়েছি তা না, ওটাই আমাদের প্রবণতা, ওটা আমাদের শাসিত সমাজের প্রবণতা, প্রভাবে আমরা প্রভাবিত। খুব ভালো করে ভেবে দেখলে আমরা দেখব তৃপ্তি মিত্রের নাটকগুলি মঞ্চায়নের তথ্য দিদির কাছে কি আছে? না, খুব একটা মঞ্চায়ন হয়, মঞ্চায়ন সে অর্থে হয়নি, খেয়াল করে দেখবেন মঞ্চায়ন হয়নি বললেই চলে, হয়নি বললে চলে। চলে। এবার খেয়াল করবো আমরা, কিন্তু যদি নাটকগুলো আপনারা পড়েন, অসাধারণ কিন্তু আমি বিদ্রোহী ইঁদুর পড়ে, অসাধারণ নাটক, এবং প্রত্যেকটা নাটকের তার টেক্সচার, নাটকের যে টেক্সচার সেটা আলাদা। এইবার আমরা খুব কি বলবো, ক্যাজুয়ালি বাদ দিয়ে গেছি ইতিহাস, এবং বাদ দিয়ে চলেছি বহুরূপী করা, এবং বহুরূপীর
আমার সৌভাগ্য যে কিছু মানুষের সঙ্গে খুব শোনার তাদের কাছ থেকে। বৌরবি যেভাবে চলতো, আর একটি সমুদ্রেরই একটি নাটক আছে, নাটকটা ছোট্ট একটা নাটক, বিভাব। বিভাবে এটা বিভাব পড়লে এটা বোঝা যায় যে যেভাবে বৌদি বৌদি আর হচ্ছে ওই যে বৌদি, এই যে বৌদি হয়ে ওঠা একটি দলে, এই যে দলের স্ট্রাকচার তৈরি হচ্ছে, সে অর্থে দল তৈরি হচ্ছে বহুরূপী এইগুলো থেকে। তো এখন আমরা যে দল বানাচ্ছি সেখান থেকে আসছে এই যে দলের স্ট্রাকচার তৈরি, তাতে তার একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অবদান রয়েছে। কিন্তু আমরা সেক্ষেত্রে আমরা ভেবেই দেখছি না। এবার এই তৃপ্তি মিত্রের লিগাসিটা কিন্তু আমার মনে হচ্ছে যে আজকের অভিনেত্রীরা কিভাবে বয়ে নিয়ে যাচ্ছে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এই বছরটা যদি আমরা সেটা নিয়ে আরেকটু ভাবি, মানে তথ্য এখানে আপনাদেরকে বলাটা মানে আপনাদের ছোট করা হয়, কারণ কথা আমি জানিও না, আপনারা হয়তো আমার থেকে অনেক বেশি জানেন, এবং তথ্যের সমুদ্রে আমরা বাস করি, তারপরে তথ্য দেওয়াই যায়। এবং তথ্যের থেকে আমার কাছে মনে হয় যে কিভাবে লিগাসিটা আসছে, সেটা কি আদতেও আসছে। ওই যে 46 সাল থেকে আজকে 26 সাল, এই যে পর্বটা আমরা কাটিয়ে দিলাম, আমাদের বাংলা থিয়েটার প্রচুর পাল্টে গেল, কিন্তু আসলে ভেতরটা কি পাল্টালো, মানসিকতায় কোথায় পাল্টালো? বেসিক প্যাটার্ন আজকে দাঁড়িয়েও কজন অভিনেত্রীর নামে দল চলে, মানে মহিলা নাট্য ব্যক্তিত্বের নামে দল চলে, হচ্ছে না। আমি খুব তাই তো আমার যে একটি ছোট্ট দল আছে, সেই দলটি আমি তার জন্য যতটা করি, আমার স্ত্রী যেহেতু আমরা দুজনেই একসঙ্গে দলটা করেছিলাম, এতটুকু বোধহয় কম করে না বা বেশিই করে। কিন্তু খেয়াল করে দেখলে দেখা যাবে সিদ্ধার্থ কিন্তু বেছে বেছে আমাদের ডাকবে। আমি দোষ দিচ্ছি, আমি এই দোষে আমিও দুষ্ট। এবং এই মানসিকতাটা যদি আমরা পাল্টাতে পারি, মানে একদিনে তো আমাদের হবে না, কিন্তু আমরা এই যে এই পরিসরে এই 5টা মানুষের সঙ্গে বসে রয়েছি, এইটা খুব জরুরি পরিসর, যেখানে না এইভাবে বলা যায়। বা আমাদের থিয়েটারে মেয়েদের কথা কতটা উঠে আসছে, বা যখন আমরা থিয়েটার করছি, আমরা যেভাবে একজন পুরুষ যেভাবে নারীকে দেখে আমরা সেভাবে দেখাই, একজন নারী যেভাবে তাকে প্রকাশ করতে চায় সেটা কি আমাদের থিয়েটারে আসে? আমার এটা নিয়ে খুব প্রশ্ন জাগছে আজকাল। মানে এই সিদ্ধার্থ বলার পর থেকে এই তৃপ্তি মিত্র নিয়ে তোমাকে বলতে হবে কি বলবো। আমার তখন মনে হচ্ছে আমি যত পড়ছি, আমি একটু চেষ্টা করলাম পড়াশোনা করার, ওই পড়তে গিয়ে আমি যখন দেখছি, যত গভীরে যাচ্ছি, আমি দেখছি যে তখন উনি যা লিখছেন, যা বলছেন, আদতে আজকে একজন সেন্সিটিভ অ্যাক্ট্রেস, থিয়েটার ওয়ার্কার, লেডি থিয়েটার ওয়ার্কার যদি লেখেন, সেই একই কথাগুলো লিখতে বাধ্য হবে 2026-এ। তিনি যেটা দিয়ে শেষ করলেন, সেখান থেকে বলি আজকেও একটি মেয়ে আমাদের দলের, তাকেও কিন্তু রাত হয়ে গেলে তাকে বাড়ি ফিরবে কি করে সেটা আমাদের ভাবতে হয়। সে একা বাড়ি ফিরতে পারে না। আমার সোসাইটি সেভাবে তৈরি হচ্ছে না। পার্বতী আমার সাথে একটা কাজ করেছে, পার্বতীকে আগে ছেড়ে দিতে হতো, কোনোদিন টিফিন না খেয়েও পালিয়ে যেত। তার কারণ হচ্ছে ওকে ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে। এইটা কিন্তু সমস্যা। হ্যাঁ, একটা ইনফরমেশন, যেহেতু ইনফরমেশন না, এই যে বলা সুযুক্ত বলে বন্ধু বলেই আমি নিশ্চয়ই বলবেন না। প্রথম যে নদী যখন লিখছেন, যেটা গিরিশ ঘোষ নিয়ে মুখবন্ধ করে দেবেন, মুখবন্ধটা করলেই বোঝা যায় যে গিরিশ ঘোষ নিজে কতটা পুরুষতান্ত্রিক বিশ্বাস করতেন। এবং পরবর্তীকালে এটা আবার সৌমিত চট্টোপাধ্যায় একটা এডিশন বার করেছিল নদী বিনোদী, সেখানে ওইগুলো বাদ দিয়ে মূল জায়গাটা কাজ করে। গিরিশ ঘোষ ছিলেন তো, পুরুষ নবী ছিলেন না, আমরা সেটাই দেখছি। না, তুমি ইতিহাসে দেখবে বিদ্যাসাগর ছিলেন। ধর্মীয়ভাবে অত্যন্ত গোনা ছিলেন, যাতে বাবা আলাউদ্দিনের নামটি পরিবর্তন করে তাকে রাখতে হয়েছিল এবং বারান্দায় রাখতে। হ্যাঁ, মানে আমরা খুব গিরিশ করি, কিন্তু আদতে এটা আমার যেটা একটা একদম মানে ক্ষোভের মধ্যে ফেলে দিয়ে
লাভ আমাদের সমস্ত নাট্যকারের উপরে বড় মানে শিশিবাদের জন্য হয়েছে নটি বিনোদিনী, নিজে না লিখে নটি বিনোদিনীর জন্য নাটক লেখা যাত্রা, এটা বাদ দিয়ে আর হচ্ছে কেয়া চক্রবর্তীকে নিয়ে একটি নাটক, ওই অদ্রিজা হ্যাঁ। বাদবাকি হয়নি। না, এবার সেটাই বলছি, এই যে মানে তথ্যের দিক থেকে এই যে মেয়েদের কথা মেয়েদের বলা, আমি যখন কালকে আমি যে নাটকটি করে দিচ্ছি আমি সেখানে একটি মেয়ের কথা, কিন্তু কে বলছে? বলছে একজন পুরুষ, বলছে একজন পুরুষ। আমি যেভাবে ওকে দেখাতে চাইছি, ওই মেয়েটিকে যেভাবে দেখাতে, খুব রিসেন্ট টাইমে যদি খেয়াল করে দেখি আমরা একটি এই আর্যিকর কাণ্ড নিয়ে প্রচুর থিয়েটার হচ্ছে, প্রচুর নাটক তৈরি হচ্ছে, হঠাৎ করে কিছুদিনের মধ্যে প্রচুর নাটক তৈরি হয়েছে। আচ্ছা, আমরা খেয়াল যদি এটা একটু ভাবি তো, মানে সেই নাটকগুলোতে আমার, মানে আমি কাউকে ছোট করছি না, নাটকগুলোতে কতজন মেয়ে তারা নিজের কথাটা বলতে পেরেছে, তারাও কিন্তু আবার ওই প্রোডাক্টে ঢুকে গেল, হচ্ছে বিভিন্ন, আমি বলছি সেটা হচ্ছে আসলে কি হতো, এটা এত কম। কিন্তু মুশকিলটা হচ্ছে তুমি সেই নাটকগুলো দেখো, মানে ফেমিনিজমেরও না একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, এটাও একটা কৌশিক সেনের বাবা বোধহয় এটা সেতু নাটক তো ইতিহাস, কারণ আজকে আপনারা যারা থিয়েটারের সাথে যুক্ত তারা অবাধ আপনাদের প্রবেশ, তাতে আপনারা 100 জন দর্শক আপনাদের কাছে স্বপ্ন এখন একদম। সেখানে সেতু নাটকটা ওটা তো তৃপ্তি মিত্রের কম্প্রোমাইজ, আর্থিক তখন কিন্তু কমার্শিয়াল থিয়েটারকে ছোট হিসেবে দেখছে না, না না সেটা তো পরে তৈরি না হচ্ছে। না, এখানে ইতিহাসটা এখানে নিয়ে 1250 জনে এক নাগারে হয়েছিল। হ্যাঁ, তাপস সেনের আলো আর হচ্ছে সম্ভবত রাসবিহারী সরকার হচ্ছে পরিচালক, আর তৃপ্তি মিত্রের যে অনবদ্য অভিনয়, তা তৃপ্তি মিত্র কিন্তু এই যে তৃপ্তি মিত্রকে সামাজিক ভাবে নিন্দিত, তার তো অনেক সামাজিক, আমি যাচ্ছি না, আমিও যাব না, কিন্তু তিনি কম্প্রোমাইজ করেও কিন্তু নাটকের সাথে কিন্তু কম্প্রোমাইজ করেননি। একজন ভালো অভিনেত্রী, একজন ভালো অভিনেত্রী জানে কি বেস্টটা হচ্ছে অভিনয়ের সেই জায়গাটায়, জানে কি অভিনয়টা একদম 100% থাকে, সে যেখানেই কিছু করুক না কেন 98-এ নামবে না। এবং সেটা আলোচনাটা বেরিয়ে এলো, দিবাকর একদম ঠিক জায়গায় সেই আলোচনাটাই চাইছিলাম, যে যারা এখানে উপস্থিত আছেন তারাও অভিনেতা, নাট্যকার, পরিচালক, দর্শক, একই অর্থে আমরা দর্শক ও অভিনেতা। দিবাকর সেই জায়গা থেকে ধরে আলোচনা করেছে, আপনার আলোচনা, ওর আলোচনা, সবারই এই আলোচনার মধ্য থেকে একটা সমষ্টিগত জিনিস বেরিয়ে এসছে। বড় কালী মন্দির, দুটো জিনিস খুব মারাত্মক। একটা জিনিস, পুরুষ শাসিত সমাজে মহিলারা এখনো, আমরা যতই বলি আমরা প্রগতির পথে হাঁটছি, আমরাও এখনো প্রগতির পথে ওইটাকে মানতে পারছি, ভেতরে ভেতরে যাপন করছি, এইটা একটা কথা। দ্বিতীয় কথা, ওর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমরা শতবর্ষ উদযাপন করছি, যাপন করছি। এই যাপন যতদিন না করতে পারবো না, ততদিন পর্যন্ত এই উদযাপনের মধ্যে দিয়ে আমাদের দিন কাটাতে হবে, ততদিন পর্যন্ত এই নারী সত্তা বারবার আঘাত পাবে। আরেকজন অভিনেত্রীর নাম মনে করে দিই, কেতকী দত্ত, পরবর্তীকালে ক্যান্সারে মারা গেছেন। কেতকীজি খুব দুঃখ করে বলেছেন, শ্যামল, পুরস্কারের সম্বর্ধনা না আমার পেট ভরে না, আমি খেতে পাই না। ভাবো তো, কেতকী দত্ত কি মাপের অভিনেত্রী, বারবত করার জন্য বিকৃত হয়েছে। সে যখন ওই একাডেমির সামনে পুতুল তৈরি করে বিক্রি করতো, কেউ তাকে খেতে দেয়নি। খুব সে ভালো শিল্পী ছিলেন, পুতুল তৈরি করে বিক্রি করেছেন, একাডেমির সামনে বসে, কেউ খেতে দেয়নি। ভাই চপল ভাদুরীকে নিয়ে একটা ছোট্ট ঘরে শেষ জীবনটা কাটিয়েছে। তার শেষ নাটক মুক্তি,
এইরকম কিছুদিন আগে মারা গেছেন মায়াদি, তাদের যদি জীবনটাকে আমরা জানি পেয়ে যাবে। মায়াদি পরিবারের সমস্ত সবাইকে ব্যবস্থা করে হেঁটে যেত, হেঁটে রিহার্সালে, দীর্ঘ পথ, বসে নেই। ওই পয়সাটা পরিবারে লাগবে। কারণ কখনো মায়াদি কখনো বলেনি কত টাকা দিতে হবে আমাকে অভিনয় করার জন্য, কখনো বলে আমি জানি না। অদ্ভুত মানুষ তারা। শেষ দিন পর্যন্ত একা অভিনয় করে গেছে। এরকম অসংখ্য চরিত্র আমরা খুঁজলে পাবো। আর এটা সত্যি যে পুরুষ শাসিত সমাজও এই কথাটা সত্যি, নারীর পাশে না থাকলে পুরুষ তার পৌরুষত্ব দেখাবার ক্ষমতাই থাকত না। বিখ্যাত দার্শনিক কার্ল মার্কস তার প্রিয় সন্তানের মৃত্যুর পরে তার, যার কাছ থেকে আমরা দাস ক্যাপিটাল পাবো বলে আশা করছি, তার লেখা কলম বন্ধ হয়ে গেছিল। কে তাকে কলমে আবার হাত দেওয়ার? জেনি মার্কস, তার স্ত্রী, বললো ওর মৃত্যুর জন্য তো তুমি দায়ী নও, সমাজের এই ব্যবস্থা দায়ী, আর সেই ব্যবস্থার বিরুদ্ধে তোমার লেখনী। কলম থেকে এলে সারা সমাজ কিভাবে? এরকম অসংখ্য যদি আমরা খুঁজি। ভ্যান গগ, তার মৃত্যুর পরে ভ্যান গগকে মানুষ জেনেছে। কখন জেনেছে? বউ যখন তার শিল্পকর্ম নিয়ে বাজারে বেচে কিছু খাবার জোগাড় করবে, তখন ওই চিত্রকলা দেখে সারা জায়গায় বিস্তার করলো ভ্যান গগকে নিয়ে ভাবা। এই দুটো জিনিস অন্ততপক্ষে যে আমরা চেষ্টা করি অন্ততপক্ষে উদযাপনের জায়গায় যাপন করা, এবং পুরুষ শাসিত সমাজ থেকে নিজেকে বের করে, নিজের ভেতরের মন থেকে বের করে আমরা নারীকে প্রাধান্য দেওয়া, কাঁধে হাত দিয়ে একসাথে পথ চলা, এই কাজটা করা। প্রাধান্য দেওয়ার প্রাধান্য কাঁধে হাত দিয়ে একসাথে পথ চলা, এই পথ চলাটা সেটাই আসলে আমাদের মহাভারত থেকে আজকে এই পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। খিদে থেকে গেল আমাদের খিদে থাকলে বলে আবার খাবার ইচ্ছাটা থেকে যায়। এটা আমি একটা পত্রিকা পড়ি, আমি সুভাষ চন্দ্রকে নিয়ে গবেষণা করি না, সুভাষ চর্চা করি, সাধনা করি। আপনারা যে বললেন যাপন, 23শে জানুয়ারি সুভাষ চন্দ্রকে নিয়ে যেখানে দেওয়া হয়, আমার সৌভাগ্য হয় আমন্ত্রণ পাবার। কিন্তু আমি সবাইকে বলি, আমার কাছে সুভাষচন্দ্র কিন্তু 23শে জানুয়ারি নয়, আমার কাছে সুভাষচন্দ্র কিন্তু 21শে অক্টোবর নয়। আমি প্রতিদিন প্রতি মুহূর্তে সুভাষ চর্চা করি, সুভাষ সাধনা করি, সুভাষ পুজো করি। এই পরিমাণ আমি আপনাদের কাছে তুলে দিলাম। ছবি তুলো দাদা, একবার দাঁড়াও। আপনাদের আমি না দাঁড়ালেও হবে তো। না আমি না দাঁড়ালেও আপনি দাঁড়ান। যোগসূত্র আয়োজিত ভিন্ন ধারার নাটক উৎসবে এসে আমি আপ্লুত, আমি ধন্য, কৃতজ্ঞ। এই অবক্ষয়িত সাংস্কৃতিক যুগে এরকম একটা আলোকিত সন্ধ্যা আমাকে উপহার দেবার জন্য আমি মৈত্রেয়ী বসু, কলকাতা যোগসূত্র এবং কলারুচির সার্বিক সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি।